জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সঞ্চয়। মহারাজ একলাটি বাগানে বসে আছেন। সামনে বসে দুজন বৃদ্ধ। আমি ধীরে ধীরে কাছে গিয়ে নিচু গলায় বৃদ্ধদের বললাম, কতক্ষণ বসে আছেন? বৃদ্ধরা বললেন, তা তো ঘণ্টাখানেক হবেই। আমি বললাম, কোনো কথা হয়েছে? ওদের একজন নিচু স্বরে বললেন, না না, কোনো কথাই বলেননি এখনো। আমিও অপেক্ষা করতে লাগলাম। আরও মিনিট 15 চুপ করে থেকে মহারাজ চোখ খুললেন। বৃদ্ধ দুজন উৎসাহ বোধ করে মহারাজকে বললেন, মহারাজ কিছু একটু বলুন, প্রাণটা জোড়াই, বড়ই ক্লান্ত। মহারাজ মৃদু মৃদু হেসে গঙ্গার দিকে তাকিয়ে আছেন। শান্ত হাওয়া, চাঁপা, গুলঞ্চ, মালতী, নানান ফুলের সৌরভ, প্রভাতের কোমল উজ্জ্বল সূর্য, সব মিলে যেন এক দিব্য ভাব চারিদিকে। মহারাজ চুপ করেই বসে আছেন। খানিক অপেক্ষার পর ওদেরই মধ্যে এক বৃদ্ধ বললেন, অগাধ বয়স হয়ে গেল, কি করে যে এত সময় কেটে গেল হিসেব করতে পারছি না। মহারাজ বললেন, কোথায় অনেক বয়স হয়ে গেল? অনেক রোজগার হলো কখন? যখন টাকার সঞ্চয় হলো তখন। যেমন আয় তেমন ব্যয়, জমা শূন্য। এখানে রোজগার হলো কই? স্মরণ পড়নি? একটা ইঁটকে পূর্ব দিকে 2 মাইল নিলে তারপর উত্তর দিকে আধা মাইল, সেখান থেকে পশ্চিম দিকে 1 মাইল, আবার সেখান থেকে পূর্বের জায়গায় এনে ইঁটটা রেখে দিলে তবে স্মরণ কত হলো? শূন্য বাবা, শূন্য হলো। একেই বলে স্মরণ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। অনেক পথ চলা হলো, কিন্তু স্মরণ শূন্য। তাহলে কি বলা যায় অনেক কর্ম হলো, নাকি অনেক অর্থহীন কর্ম হলো? কোনটা ঠিক? তোমরা বয়স কই বাড়াতে পারলে? অভিজ্ঞতা, সুবুদ্ধি, অপক্ষপাতী কি হতে পেরেছ? তাহলে হয়তো কিছু হলো, নয়তো সবই ফক্কি খেলা হলো। অনেক কর্ম করে তবে অর্থ, আর অনেক কষ্ট করে তা ধরে রাখা। ওই রকম অনেক বয়স পার করে অভিজ্ঞতা, আর নিঃস্বার্থ অদোষদর্শী হলে তা রক্ষা। কায় মনোবাক্যে সব অভিজ্ঞতাকেই অপক্ষপাতী হয়ে বিচার করে যা পড়ে থাকবে তাই তোমার সঞ্চয়। অনেক বয়স হলো বললে সঞ্চয়ও অনেক হয়েছে, এটাও যে বলা যায়। কিন্তু সময় যায়, সঞ্চয় কই? তাহলে তো বয়স হলো না। মাথায় হাত, কপালে হাত, নয় গালে হাত দিয়েই সময়টা শেষ হয় দেখবে। যতক্ষণ নিজের পাতে ঝোল টেনে খাবে ততক্ষণ আশেপাশে নজর করতে পারবে না। নিজের খাওয়া শেষ হলে, নিজে শান্ত হলে তবে অপরকে চোখে পড়ে, নজরে আসে। পড়লে, কর্ম করলে, বিবাহ করে সংসার করলে, ঘরে টাকা জমানোর চেষ্টা করলে, চাকরির মেয়াদ শেষ করে অবসর ভোগ করবার চেষ্টা করলে, কিন্তু কেন যেন কোনোটাই ঠিক ঠিক হলো না। এমনটি কেন হয় বলো তো বাবা? মনটা পড়তে পড়তেই বাইরে ছড়িয়ে যাচ্ছিল, সেটা খেয়াল করতে পারোনি। যত সময় গেল ততই খরচা বাড়ল, সময়ের সঞ্চয় গেল হারিয়ে। সময়টা যেন বাঁধাই গেল না। আর যখন কিছু সময় হাতে পেয়েছ তখন জরা, ব্যাধি আর নানান ভয়। সময় কাজে লাগানোর উদ্যমও পাও না। শেষ বেলায় কিছু করা খুব দুষ্কর। পরীক্ষার হলেও দেখেছি 15 মিনিটস মোর, এই অ্যানাউন্সমেন্টটা হলেই হাত পায়ের শক্তি ছেড়ে দিত।
একটু আগে 15 মিনিটে যে লেখা নামাতে পেরেছি তা আর পারছি না। শেষবেলায় সবই বড় ফ্যাকাশে, সবই কেমন যেন এক অনিশ্চিত আর ভয়ে ভরা। তোমাদের শুরুতে খেয়াল রাখতে শেখানো হয়নি। প্রথমেই খরচার খবরগুলো মাথায় দেওয়া হয়েছে। বড় চাকরি, বড় বাড়ি, বড় জমি, অনেক যশ, অনেক অর্থ, অনেক বন্ধু, দেশ বিদেশ বেড়ানো, নানান কিছু। সন্তান সন্ততিকে বড় বিদ্যালয়ে বিদ্যা লাভ করানো, কোনটা না মাথায় দেওয়া হয়েছে একবার ভেবে দেখবে। ভালো গাড়ি চাই, তাও আবার বছরে বছরে নতুন মডেলের সাথে পাল্লা দিয়ে আবার জোগাড় করতে হবে। দেখো বাবা, আমি দেখেছি এতটুকু ছেলেটা বড্ড কাঁচা বয়স, তবুও তাকে বলা হলো ভালো করে পড়বি না, ঠাকুমার সাথে এই বাড়ি ও বাড়ি করবি, মন্দিরে গিয়ে সময় নষ্ট করবি, শেষে কীর্তন করে খেতে হবে, তখন বুঝবি। চিকিৎসাও করাতে পারবি না, আমাদের বিনা চিকিৎসায় মরতে হবে রে। ভালো হাসপাতালে দৌড়ে গিয়ে দাঁড়ানোর পয়সাই পাবি না। আচ্ছা বলো দেখি, এমন কথা নাবালক সুকুমারমতি বাচ্চাদের বলে কি লাভ? ওরা তো প্রথম থেকে গুলিয়ে ফেলবে মাথাটা। তোমাদের সময় তবু ভালো ছিল, কিন্তু সময়টা এখন আরো কঠিন, অনেক কঠিন। বৃদ্ধদের মধ্যে একজন বললেন, মহারাজ, বড় অসহায় লাগে যখন উল্টো দিক থেকে প্রশ্ন আসে, কি করেছো আমাদের জন্য, করেছো আমাদের জন্য? মহারাজ, তাহলে কি করলাম সারাটা জীবন? কাদের জন্য করলাম? আবার বলে মুখ সর্বস্বী জীবন। এসব শুনলে মন ভেঙে যায় না মহারাজ? মহারাজ বললেন, দেখো বাবা, গঙ্গাটাই দেখো। কেউ নৌকো নিয়ে পাড়ি দিচ্ছে, কেউ মাছ ধরছে, কেউ স্নান করছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ ঘড়া ভরছে, কেউ দেখো পুজোও করছে। কথাটা শেষ হলো না মহারাজের। এক বৃদ্ধ বলে উঠলেন, ও মহারাজ, পুজো? বাপরে, ও আশাই করি না। একটু গঞ্জনা কমালেই তো বর্তে যাই। বয়স হওয়ার পর একটা জিনিস বুঝেছি, এই বুড়ো বয়সটা বড্ড যন্ত্রণার। নিঃশেষে করে, নিঃশেষ হয়ে এখন অসহায়, কৃপা প্রার্থী যেন সবার কাছে। কেউ একটু অসময়ে পাশে দাঁড়ায় না মহারাজ। মহারাজ বললেন, কই, তুমি করার সময় তো ভাবনি যে এরা তোমায় দেখবেন, সম্মান দেবেন? আজ তবে এসব ভাবতে যাচ্ছ কেন? বরং তোমার কাজ যে প্রমাদহীন ছিল তা তো প্রমাণ করতে পেরেছ ওদের সচ্ছলতা উপহার দিয়ে। এবার দেহখানা এই সংসারে রেখে মনখানা নিয়ে সরে পড়ো দেখি, দেখবে কোনো অশান্তি নেই। এটাও কিন্তু যেন বৃদ্ধ বয়সে অনেক সূক্ষ্মতাই নষ্ট হয়ে যায়, অনেক স্মৃতিই নষ্ট হয়ে যায়, গায়ের বল যথেষ্ট কমে যেতে থাকে। তখন যুবক বা অল্প বয়সীদের সাথে পাল্লা দেওয়া সম্ভব? বরং সময় থাকতে মনকে অন্য কোনো কাজে ব্যস্ত করাটা শিখতে হবে। তোমরা চাও আরো কাজ, আরো কাজ, এমন করলে হয়? পুরনো নেশাগুলো ছাড়ো। সর্বক্ষেত্রে নাক একদম গলাবে না। জিজ্ঞাসা করলেও খুব বুঝে সব দিক রেখে উত্তর দেবে। জানবে তুমি অকর্মণ্য হয়ে যাচ্ছ ধীরে ধীরে। এখন ওজর, আপত্তি, ন্যায়, নীতি এসব শেখানো নয়। শান্তিতে থাকতে পাওয়াটাই ভাগ্যের যথেষ্ট। অপর এক বৃদ্ধ বললেন, যা অভ্যাস হয়ে গেছে তা ছাড়ি কি করে মহারাজ? মহারাজ হাসতে হাসতে বললেন, যেগুলো অভ্যাস করে করে অভ্যাস হয়ে গেছে সেগুলো অনভ্যাসে ফেলে অনভ্যস্ত হয়ে যাও। অন্য এমন কিছুতে মন দাও বাবা, যাতে কারোর সাথে বাদাবাদি না আসে, বুঝলেন না? কমন ইন্টারেস্ট যেখানে নেই, সেটা একমাত্র ভালো বই পড়া, ধ্যান করা, একটু সদ্ভাবনার মধ্যে ডুবে থাকা। ওতে কারোর তেমন আগ্রহ নেই,
আবার বাধা দেওয়ারও নেই। শুধু অন্যদের কাজে বাধা না হলেই তো হলো। ওদের কর্ম করে দাও যথাযথভাবে, আর মন তুলে শিখে রেখে দাও। ওটা নামিও না বাবা। চতুর বেড়াল বেজিতে ইঁদুরে সব নষ্ট করে দেবে। বয়সে নিজে সবার সাথে থাকবে, মনকে রাখবে আড়ালে, লোকচক্ষুর অন্তরালে। লোক নয় পোক, এ অমোঘ মহাবাক্য ভুললেই কষ্ট পাবে। সংসারে থাকো, সংসারটা যেন মরা সব, ওর উপরই সাধন হবে। তন্ত্র কেনা, তাই গোটা কড়াই ডালো কটা রাখো। মাঝে মাঝে সংসার সব জেগে উঠলে পারো তো কিছু শ্রম, নয় অর্থ, নয় মিষ্ট বাক্য দিও। এতে তোমরাও ভালো থাকবে, তাঁরাও ভালো থাকবেন। নিশ্চিন্তে নিরিবিলিতে জীবনটা কেটে যাবে। অপূর্ব বার্ধক্যের পাঠ পেয়েছিলাম সেদিন। অতুলনীয় তুলনা আর উদাহরণে গভীর রেখাপাত করেছিল বার্ধক্য। জীবনটা যেন সত্যি এক ছেলে মানুষই ঝিনুক কোড়ানোর খেলা। সেই কোন ছেলেবেলায় বাবার সাথে পুরী বেড়াতে গিয়ে এক হোটেলের ঘরে খাটের তলায় 4 দিন ধরে নানান রকম ঝিনুক এনে এনে জমিয়ে রেখেছিলাম। তখন বিপত্তিটা সম্পর্কে ধারণা করতে পারিনি। আমাদের ঘরে হোটেলের কর্মচারীরা এলেই এ ওর মুখ চাওয়াচাবি করত। তারপর একদিন বলেই ফেলল আমার বাবাকে, আপনাদের ঘরে এমন অদ্ভুত একটা গন্ধ কেন বের হচ্ছে বলুন তো? আপনাদের অসুবিধে হচ্ছে না তো? আমরা বা গুরুজনরা তখনও টের পাইনি বিষয়টা। এর পরের দিন বাবা এবং জ্যাঠামশাই রাত থেকেই বলতে লাগলেন, সত্যিই তো, আমাদের ঘর থেকে তো বের হচ্ছে গন্ধটা। এমন চামড়া পচা গন্ধ কিসের? মা ঠাকুমা যে যার মতো করে ব্যাখ্যা দিয়ে শান্ত করতে লাগলেন। সে রাতটা তবু কেটেছিল। পরের দিন আর ঘরে টেকাই দেয়। আমরাও না পাচ্ছি খেতে, না পাচ্ছি বসতে। আরেক দিন মাত্র থাকা, তারপর ফেরার পালা। বাবা চেঁচামেচি করতে লাগলেন, বললেন, কি বিড়ম্বনা রে বাবা, কোথাও কিছু নেই, এমন দুর্গন্ধ আসছে কোত্থেকে? আমি প্রথম 2 দিন ধরে নানান ধরনের জ্যান্ত মরা সব ঝিনুক এনে বাবার খাটের নিচে জড়ো করেছি। এরই পচা গন্ধ। যখন বুঝলাম তখন আর লুকোনোর ব্যবস্থা নেই। গন্ধের অত্যাচারে বাবা ত্রাহি ত্রাহি করে ট্রাঙ্ক, সুটকেস সব সরিয়ে সরিয়ে দেখতে গিয়ে দেখতে পেলেন ট্রাঙ্কের পিছনে বিস্তর ঝিনুক, আর তারই থেকে দুর্গন্ধের ঝড় বইছে যেন। বাবা রাগে চিৎকার করতে লাগলেন। পরিচারককে ডেকে বললেন, এ কি ব্যবস্থা? হোটেলটা পরিষ্কার করে থাকতে দেবেন না? কে কি রেখে গেল তার জ্বালা নিয়ে পরের লোক মরবে। কতবার তো আপনারা এলেন, আমরাও বলছি, একবার ভালো করে খুঁজবেন না? পয়সা নিয়ে যাদের থাকতে দিচ্ছেন তাদের স্বাচ্ছন্দ্যও তো দেখবেন নাকি? খাটের নিচে এত এত কাঁচা ঝিনুক, ওই মরেই তো এই ভয়ঙ্কর অতিষ্ঠ অবস্থা। পর্যটকদের দিকে মন দিন একটু। কর্মচারীরা আমতা আমতা করে বলতে লাগলো, কি করে এমন হলো তা তো বুঝতে পারছি না। তবে আমরা যেন ওপরতলায় কাউকে নালিশ না করি, মালিক ওদের শাস্তি দেবে তাহলে। বাবা বললেন, দেখুন, আপনি আপনার কথা ভাবছেন, আমি ভাবছি আমার কথা। 2-3টে দিন কি বিশ্রীভাবে কাটলো। উফ! যে যা চলে গেল। একটু বাদেই কর্মচারীরা পরিষ্কার করতে এলো। সব পরিষ্কার হলো, কিন্তু গন্ধ তো আর যাই না। আমি মর্মে মর্মে মরতে লাগলাম। নিজের দোষ স্বীকার না করে স্বস্তিও পাচ্ছি না। অবশেষে দুপুরে ওরা আমাদের ঘর পাল্টে দিলেন। আমরা অন্য ঘরে এলাম, তবু নাকে যেন গন্ধটা লেগেই আছে। ট্রাঙ্কের গায়ে যে জায়গায় লেগেছিল ঝিনুকের রস, সেখানে দুর্গন্ধ রয়ে গেছে। মানে সে এক ভয়ঙ্কর বিশ্রী ব্যাপার। বাবাকে বলেই ফেললাম সাহস করে, দুপুরে বাবার পাশে শুয়ে। ওটা যে আমার কীর্তি তা জানালাম। আমার মনে আছে বাবা ধর্মর করে উঠে বসে
জানলা দিয়ে বাইরের সাগরের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, বাবা, আমরা সাগর দেখতে এসেছি এখানে, বালিয়াড়ি দেখতে নয়, ঝিনুক কোড়াতেও নয়। জগন্নাথ দেখতে এসেছি। ঝিনুকে কি কাজ? ওতে বিড়ম্বনাই বাড়ে। বাবা, এমন জিনিস সংগ্রহ করো যা নিয়ে যেতে পারবে। ও সবে পচা গন্ধ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম, ভগবানের স্মৃতি, প্রসাদ, এসব তুমি ঘরে নিয়ে যেতে পারতে। তা নয়, দুর্গন্ধময় জিনিস সঞ্চয় করেছ যত্ন করে, সব ফেলে রেখেই যেতে হবে। তুমি কি ওগুলো ঘরে নিয়ে যাবে? আমি বললাম, না বাবা, বড্ড গন্ধ। বাবা সাগর দেখছেন দোতলার ঘর থেকে। তিনি চুপ করে আছেন। অনেকক্ষণ কথা হয়নি। অবশেষে বললেন, সাগর দেখতে বড় মজা, ভেসে যেতে ইচ্ছা করে না? দূর থেকে দেখতে কত ভালো লাগে, অথচ কাছে গেলে কি ভয়ঙ্কর, কি ঢেউ, কি তার অভিঘাত। মানুষ কাছে যাচ্ছে, আর যেই ঢেউ আসছে অমনি চিৎকার করতে করতে পিছন ফিরে পালাচ্ছে। তবুও বারে বারে কাছে যায়, দেখে কি এক স্বাদ, কি এক টান বারবার টানছে ওদের। ছোট ছেলে আমি তখন, বাবার ভাবান্তর বুঝিনি। তবু বুঝেছিলাম বাবা গভীর মনে কি যেন ভেবে চলেছেন। পরের দিন আমাদের চলে আসা। সকালবেলা জগন্নাথ দর্শন করতে গিয়ে বাবা বললেন, ক্ষমা চেয়ে নাও প্রভুর কাছে। কত ঝিনুক তোমার কারণে মরল, আর অহেতুক কতজনকে ব্যথাও দিলে নিজের অবান্তর শখে। একবার হোটেলের ছেলেগুলোর মুখগুলো ভাবো। ভগবানকে বলো, তোমার কাছে এসে আর এমন বৃথা কর্ম করব না, ক্ষয় ক্ষতি অত্যাচারে লিপ্ত হব না। তোমাকেই দেখব, তোমার সাগর দূর থেকে দেখব, কিচ্ছুটি নিয়ে যাব না। আমি মন দিয়ে শুনে জগন্নাথকে সব বলেছিলাম। বাবা শুধু গাড়িতে উঠে আমায় বলেছিলেন, জীবনও একটা সাগর, দেখতে থাকো, নিতে যেও না কিছু। এখানকার জিনিস শুধু মনে মনে সংগ্রহ করো, ব্যাগ ঝোলায় তোলার চেষ্টা করো না, নোংরা গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে। আজ সব কথাগুলো যখন মনে পড়ে, তখন মনে হয় এত কথা একসাথে বোঝান ভগবান, সাধারণের মধ্যেও এমন গভীর দর্শন লুকিয়ে রাখেন।